মঞ্চে উপস্থিত মাননীয় শান্তনু দত্ত চৌধুরী মহাশয়, অগ্রজ প্রদীপ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য মহাশয়, সভার সভাপতি অধ্যাপক কমল মুখোপাধ্যায় মহাশয়, সঞ্চালক স্বপন রায়চৌধুরী, আমাদের আগরপুর উদযাপন কমিটির কর্ণধার প্রমাণকান্তি দে, সভায় উপস্থিত সুধীরা, সাথীরা, মা ও বোনেরা, আমি সর্বপ্রথম যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই সভায় উপস্থিত হয়েছেন তাদের সকলকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং এই উপস্থিতি যদি কোনো ইশারা হয় তাহলে আমি বলবো যে অমানুষা রাজ্যকে ছেড়ে নিয়েছে তার জমনিকা পাঠ বেশি দিন অপেক্ষা করবে না। আমরা এই কর্মসূচি বছরে একবার শহীদদের স্মরণে সমবেত হই। এই পরম্পরা উত্তরাধিকার সূত্রে প্রিয়রঞ্জন দাসমুন্সির কাছ থেকে পেয়েছি, যিনি ছাত্র পরিষদের নেতা হিসেবে ৬-এর দশকে সে সময়কার পার্ক স্ট্রিটের মাথায় গান্ধী মন্দির পাদদেশে প্রকাশ্য সভা করে এই দিনটি উদযাপিত করতেন। আমরা সেই পরম্পরাকে কখনো সীমিত পরিসরে, কখনো একটু বর্ধিত আকারে উদযাপিত করবার দায়বদ্ধতা পালন করে চলেছি। 2017 সাল আগস্ট বিপ্লবের 75 বছর, এক বছর ব্যাপী আমরা এই ঐতিহাসিক ঘটনাটিকে প্রতি মাসে একজন শহীদকে স্মরণ করে আজকের প্রজন্মের কাছে স্বাধীনতা আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা পালন করেছিলাম। আমরা 12 জানুয়ারি সুন্দর সেনকে স্মরণ করেছি। আমরা 3রা ফেব্রুয়ারি দার্জিলিংয়ে ভবানী প্রসাদ ভট্টাচার্যকে স্মরণ করেছি। আমরা 1 মার্চ শ্রীরামপুরে গোপীনাথ সাহাকে স্মরণ করেছি। আমরা 8ই এপ্রিল ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডেকে স্মরণ করেছি। 11ই মে কৃষ্ণনগরের বুকে বসন্ত বিশ্বাসকে স্মরণ করেছি। 20শে জুন জলপাইগুড়িতে শহীদ বীরেন দত্তগুপ্তকে স্মরণ করেছি। 30শে জুলাই মেদিনীপুরে সত্যেন বোসকে স্মরণ করেছি। 11ই আগস্ট শহীদ ক্ষুদিরামকে স্মরণ করেছি। 29শে সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরাকে প্রণাম করেছি। 27শে অক্টোবর জ্যোতির দাসকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। 10ই নভেম্বর শহীদ কানাইলাল দত্তকে চন্দননগরের বুকে স্মরণ করেছি এবং 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশকে প্রণাম করেছি। আজকে আমরা এই দিনটিকে পালন করতে যখন এখানে একত্রিত হয়েছি, তখন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে 27 লক্ষ বৈধ ভোটারকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। যদি তাদের উপস্থিতি দেখেন, এলাকা বিশ্লেষণ করে তাদের 11 লক্ষ মুর্শিদাবাদে, তাদের 8 লক্ষ মালদায়, তাদের 4 লক্ষ উত্তর দিনাজপুরে। আমরা জানি তারা কারা। এবং আজকে আমরা একটা সময় এখানে উপস্থিত হয়েছি যখন দূষণ নিয়ন্ত্রণের অজুহাতে মসজিদগুলো থেকে
মাইক খুলে নেওয়া হচ্ছে। কাজেই একটা দায়বদ্ধতা আসে, যাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, যাদের শব্দ দূষণের অভিযোগে মাইক খুলে নিচ্ছে, ইতিহাসে তারা কোন ভূমিকা পালন করেছে কি? এই যে 190 বছরের শাসন, বিদেশি শাসন, সেই শাসনের বিরুদ্ধে তারাও সোচ্চার হয়েছে কি? ইতিহাস বলে 1757 পলাশী যুদ্ধের পরে প্রথম যে বিদ্রোহের কণ্ঠস্বর শোনা গিয়েছিল উত্তরবঙ্গের মাটি থেকে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, মজনু শাহ আর ভবানী পাঠক, এক হিন্দু এবং এক মুসলমান, এরা সন্ন্যাসী ফকিরদের সংগঠিত করে বিদ্রোহ করেছিলেন। 1822 থেকে 1872 মালদা থেকে পেশোয়া শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে যারা মানুষকে সচেতন করবার দায়িত্ব পালন করেছিল, তারা ওয়াহাবি বলে পরিচিত। ওয়াহাবি আন্দোলন গড়ে তুলেছিল বলেই 1832 সালে নারকেল বেরিয়াতে বাঁশের কেল্লা গড়ে যে মানুষকে লড়েছিল 3 দিন ধরে, ইতিহাস থেকে তিতুমির বলেছেন, তার নাম মীর নিসার আলী। 1872 সালে 200 বছরের শাসনে একমাত্র ভাইসরয় লর্ড মেয়ো, যাকে প্রাণ হারাতে হয়েছিল, যাকে নিহত হতে হয়েছিল, যিনি তাকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন আন্দামানের বুকে, তার নাম শের আলী। 1872 সালের 8 ফেব্রুয়ারি তিনি লর্ড মেয়োকে আন্দামানের বুকে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। তাই তাদের অবদানকে অস্বীকার করা যাবে না, তাদের অবদানকে অস্বীকার করা যাবে না। 1876 যখন বাসুদেব বর্মন থাকতে লড়ছে মহারাষ্ট্রে, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলে যিনি লড়ছেন তার নাম ইব্রাহিম কালোদিরা। 1916 সালে 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ যখন রাখি বন্ধন পালন করছে কলকাতার রাস্তায়, তার সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তাদের নাম কোরবান হোসেন হাসিমুদ্দিন আহমেদ। 1916 সালে আফগানিস্তানে যে প্রভিশনাল গভর্নমেন্ট তৈরি হচ্ছে, যে প্রভিশনাল গভর্নমেন্ট তৈরি হলো, তার রাষ্ট্রপতি মহেন্দ্র প্রতাপ, তার প্রধানমন্ত্রী বরকতুল্লাহ। 1927 সালে হায়দ্রাবাদের জেলে আর গোরখপুরের জেলে একসাথে 2টি মানুষের ফাঁসি হয়েছিল। একজনের নাম রামপ্রসাদ বিসমিল, একজনের নাম আশফাকুল্লাহ। রামপ্রসাদ বিসমিল শের শায়েরি করতেন, ফাঁসির আগের দিন দেওয়ালে লিখেছিলেন কাঠকয়লা দিয়ে, शहीदों की चिताओं में लगेंगे हर बरस मेले, शहीदों की चिताओं में लगेंगे हर बरस मेले, वतन पे मरने वालों का बाकी यही निशा होगा। अर्थात শহীদের সমাধিতে প্রতি বছর মানুষ একত্রিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবে, একজন শহীদের একটি বড় সৌভাগ্য আর কি হতে পারে। ইতিহাসের 3টে সন্ধিক্ষণ, স্বাধীনতা সংগ্রামের 3টে সন্ধিক্ষণ। প্রথম স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব কে দিচ্ছেন? 1857 সালে নেতৃত্ব দিচ্ছেন বাহাদুর শাহ জাফর। 84 বছর বয়সে যখন তাকে পুত্রের কাটা মাথা উপহার দেওয়া হচ্ছে, অশ্রু বিসর্জন করেনি। যখন তাকে বার্মায় নির্বাসিত করা হচ্ছে, অশ্রু বিসর্জন করেননি। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হচ্ছে, जब आखिरी दम तोड़ने की वक्त आया तो बहादुर शाह जाफर रोए और रोते हुए कहा, है कितना बदनसीब जाफर, है कितना बदनसीब जाफर, दफन के लिए 2 गज जमीन में नहीं मिला कोई यार में।
অর্থাৎ জাফর তুই কত দূর ভাগা যে তোর সমাধি হওয়ার জন্য দুবার জমিন তোর দেশে তোকে দেওয়া গেল না। এই হচ্ছে ইতিহাস, এই হচ্ছে ইতিহাস। ব্রিটিশ শাসকেরা সব স্বাধীনতা আন্দোলনকে দমন করতে কালাপানির শাস্তি দিত, কালাপানির শাস্তি দিত, আন্দামানে পাঠিয়ে দিত। প্রথম যে মানুষটিকে পাঠিয়েছিল, প্রথম যে মানুষটির কালাপানি হলো, সেই মানুষটির নাম মৌলভী আলাউদ্দিন। সেই মানুষটির নাম মৌলভী আলাউদ্দিন 1858 সালের 24শে জানুয়ারি তাকে কালাপানি দিয়ে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়। 1865 সেখানে তার মৃত্যু হয়। আর স্বাধীন হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম যে মানুষটি পাক হানাদারদের বিরুদ্ধে সীমান্ত রক্ষা, কাশ্মীরের প্রাঙ্গণে, নৌসেনার প্রাঙ্গণে সীমান্ত রক্ষায় যে মানুষটি আত্মদান করলেন তার নাম ব্রিগেডিয়ার ওসমান। 1948 তেসরা জুলাই তার সেখানে আত্মাহুতির ইতিহাস আরো লেখা আছে। তাই আপনি মাইক কেড়ে নিয়ে লজিক্যাল ডিস্ট্রিক্টেন্সির অজুহাতে 27 লক্ষ ভোটারের নাম বাতিল করে দিয়ে এই ইতিহাসটাকে বদলাতে পারেন না, এই ইতিহাসটাকে বদলাতে পারেন না। আমরা আজকে তাই এখানে যখন শহীদদের স্মরণে একত্রিত হয়েছে, 9 আগস্টের অবকাশে যখন আমরা শপথ নিতে একত্রিত হয়েছি, দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের পবিত্র সাংবিধানিক অধিকার যেখানে দেওয়া আছে, কোন শক্তি যেন তাকে বদলাতে না পারে। প্রদীপটা আমার চেয়ে বয়সে বড়, প্রদীপটার স্মরণ থাকবে। উত্তাল দিনগুলোতে 70-এর দশকে, উত্তাল দিনগুলোতে যখন প্রেসিডেন্সি কলেজ, প্রতিষ্ঠান কলেজ, আশুতোষ কলেজ ছেড়ে বিপ্লবের ডাকে গ্রামে চলে যাচ্ছে, কোথাও সন্তোষ রানা, কোথাও কিষেন চ্যাটার্জি, যখন একটা উত্তাল দিনের মধ্যে দিয়ে পশ্চিম বাংলা বিরোধী দলগুলি যাপন করছে, তখন এক গণসংগীত গায়ক একবার তালতলা থেকে বিধায়ক হয়েছিলেন অজিত পান্ডে। তিনি গাইতেন, তিনি মঞ্চে মঞ্চে গাইতেন, কৃষ্ণকে কি কংস কারায় বেঁধে রাখা যায়, কৃষ্ণকে কি কংস কারায় বেঁধে রাখা যায়, মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ সবাই বসে বাঁশি বাজায়। তাই লক্ষ কৃষ্ণ আজকে রাহমানের বাঁশি বাজাচ্ছে, তাই লক্ষ কৃষ্ণ আজকে দেরাদুনে বাঁশি বাজাচ্ছে, তাই লক্ষ কৃষ্ণ আজকে কলকাতা, দিল্লি, যন্তর মন্তরকে উত্তাল করে দিচ্ছে। তাই আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদী আর পার্লামেন্টে আসতে সাহস পাচ্ছেন না, লুকিয়ে থাকছেন। তাই এই সন্ধিক্ষণে আমরা যখন একত্রিত হয়েছি, আমরা সেই শহীদদের স্মরণ করে, সেই দিনগুলোকে স্মরণ করে, যিনি ভারতবর্ষকে স্বাধীন করেছেন, যাকে কেন্দ্র করে গান গায় আজকেও আমাদের শিশুরা স্বাধীনতা দিবসে অথবা 2রা অক্টোবর, दे दिया आजादी तुम्हें, दे दिया आजादी तुम्हें, बिना शस्त्र बिना ढाल, साबरमती की शांत तुम्हें कर दिया कमाल। সেই মানুষকে অস্ত্র ছাড়া, ঢাল ছাড়া দেশকে স্বাধীন করে দিয়েছিল। তার লড়াইয়ের চূড়ান্ত মহেন্দ্র ক্ষণ ছিল 42-এর ভারত ছাড়ো, 42-এর ভারত ছাড়ো। আজকে 8ই আগস্ট যখন সমস্ত নেতা বন্দী হয়ে গেলেন, সমস্ত নেতা গ্রেপ্তার হয়ে গেলেন, আন্দোলন সারা দেশে তখন স্বতঃস্ফূর্ততায় সারা দেশকে আলোড়িত করে তুলেছে। শান্তনুবাবু বলেছেন, এই স্বতঃস্ফূর্ততার পিছনে একটা সুপরিকল্পিত প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতি কালে, সেই প্রস্তুতি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মানুষ, অচ্যুত পটবর্ধন, আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, উষা মেহতা, অরুণা আসফ আলী,
রাম মনোহর লোহিয়া, তারা বললেন গান্ধীজিকে, আমরা আছি, আমরা আজকে আমাদের পরিচয় বদলে দিয়ে এআইসিসির পরিচয় এই আন্দোলনকে আমরা টেনে নিয়ে যাবো, আমরা আপনার সাথে আছি। কারণ কংগ্রেসের নেতৃত্বের মধ্যে দ্বিধা ছিল। কংগ্রেসের নেতৃত্বের মধ্যে কেউ কেউ ভাবছিলেন আরেকটু স্টিফদের সাথে আলোচনা করা যেতে পারে, সাথে আরেকটু আলোচনা করা যেতে পারে, আরেকটু আমরা চেষ্টা করে দেখি না কেন। গান্ধী যাকে ব্রহ্মে ডেকে এনেছিলেন, যাকে বলেছিলেন ভারতবর্ষ একটা বৈচিত্র্যে ভরা দেশ, আর এই বৈচিত্র্যের জন্যই ভারতবর্ষকে একত্রিত করা সবচেয়ে কঠিন। মানুষ কুসংস্কারাচ্ছন্ন, মানুষ জাতপাতের শিকার, মানুষ ধর্মের ভিত্তিতে লড়াই করে। এই দেশে তোমাকে নেতৃত্ব দিতে হলে এই দেশটাকে তোমাকে চিনতে হবে, জানতে হবে। চিনেছিলেন বলে পণ্ডিত নেহরু একাধিকবার বলেছেন, ভারতবর্ষকে যে লোকটি চেনে তার নাম মহাত্মা গান্ধী। তিনি ভারতবর্ষকে প্রকৃত চিনতে পেরেছেন। সেই কারণে যখন তিনি নেতৃত্বে এলেন 1915 সালে 9 জানুয়ারি বম্বেতে এসে অবতরণ করে, তখন তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একটা ইতিহাস সৃষ্টি করে এসেছেন। তাকে গুজরাটিরা স্বাগত জানিয়ে, তাকে গুজরাটিরা সম্বর্ধনা দিচ্ছে। মোহাম্মদ আলী জিন্নাহ ইংরেজিতে বক্তৃতা করলেন গান্ধীর সমর্থনে। গান্ধী প্রত্যুত্তরে সকলের বক্তৃতা হয়ে যাওয়ার পরে গুজরাটি ভাষায় স্বল্প ভাষণ দিয়ে জিন্নাহকে বললেন, মাতৃভাষায় কখনো বলবেন নাকি? মাতৃভাষায় কখনো তো বলতে হবে। সেই গান্ধী 1.5 বছর ভারতবর্ষ পরিক্রমা করেছেন, 1.5 বছর ভারতবর্ষ পরিক্রমা করে দেশটাকে চিনেছেন এবং ধাপে ধাপে দেশটাকে 42 এনে দাঁড় করিয়েছিলেন। 1919-এর 6 এপ্রিল প্রথম আন্দোলনের ডাক। কেন 1919-এর 6 এপ্রিল আন্দোলনের ডাক? কিসের বিরুদ্ধে? রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে। রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে কেন? যে কোনো ভাবে যদি সরকার মনে করে কোন ব্যক্তি সরকারের পক্ষে নিরাপদজনক নয়, তাকে বিনা বিচারে গ্রেফতার করা যাবে, আদালতে যাওয়া যাবে না। তার বিরুদ্ধে গান্ধী প্রথম দেশ জুড়ে সত্যাগ্রহণ ডাক দিলেন 6 এপ্রিল। কোন সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন কি? সেদিন যদি গান্ধী লড়ে সেই ব্রিটিশকে দেশ ছাড়া করতে পারে, আজকের গুন্ডাতম আইন যারা আনছে তাদেরকেও আমরা বাংলা ছাড়া করি। আমরা সেই গান্ধীর উত্তরসূরি যে রাওলাট অ্যাক্টের কল্যাণে যিনি মোহনদাস করমচাঁদ থেকে মহাত্মায় পরিণত করেছিলেন, যার তাকে সেদিন প্রথম সারা দেশে হরতাল পালিত হয়। সেই হরতালের পরিপ্রেক্ষিতে যখন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে ওই গায়ের রঙ্গুলি হেলনে গুলি চালনায় 339 জন শহীদ হয় এবং খিলাফতকে সঙ্গে নিয়ে 1920 সালে শুরু করলেন অসহযোগ আন্দোলন। বিদ্যুতের মতো সারা ফেলে দিল অসহযোগ আন্দোলনে। গান্ধী যেখানে যাচ্ছেন, গান্ধীর সঙ্গে কে? জাহির ভাই टेलीफोन में बात मत कीजिए, গান্ধীর সঙ্গে কে? গান্ধীর সঙ্গে মোহাম্মদ আলী, গান্ধীর সঙ্গে শওকত আলী। সারা দেশে গান্ধী তাদের নিয়ে
অসহযোগ আন্দোলনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। মোহাম্মদ আলী তুখোর বক্তা ছিলেন। মোহাম্মদ আলী একটা সভায় বলছেন, এই যে ছোট্ট মানুষটা বসে আছে, এই মানুষটার জন্য আমি হিংসার কথা বলতে পারছি না। একে দেখলে মনে হবে আমার জোব্বার পকেটে ভরে নেওয়া যায়, কিন্তু একটা বোমা। কাজেই এটা অস্বীকার করে আমি হিংসার কথা বলবো না, এর পথে প্রদর্শিত পথে আমরা চলবো। 22 সালে চৌরি চূড়া হলো, অগ্নিসংযোগ হলে থানায়, গান্ধী আন্দোলন থামিয়ে দিলেন। কেন? হিংসার পথে এদেশকে স্বাধীন করা যাবে না। গান্ধীর কাছে ট্রুথ ওয়াজ এ ম্যাটার অফ ফেথ, but non-violence was a matter of strategy. 1921 সালে সিয়ারদার যখন বিপ্লবীদের সাথে বসিয়েছিলেন তার বাড়িতে, গান্ধী বললেন, হ্যাড ইন্ডিয়া সোয়েড আই দ্য লাস্ট ফ্যাক্টর সরি। বললেন, ভারতের হাতে যদি অস্ত্র থাকতো আমি অস্ত্র ধারণ করতে বলতাম, কিন্তু হাতিয়ারের লড়াইয়ে ভারত পারবে না। সবচেয়ে বড় কৃতিত্ব মানুষটি দেশের দুটি দুর্বলতাকে দুটি শক্তিতে পরিণত করেছে। দেশের মানুষ খেতে পেত না, অনাহারে দিন কাটাচ্ছে। অনশন একটা হাতিয়ারে পরিণত হলো। দেশের কাছে অর্থ নেই, সামর্থ্য নেই, অস্ত্রের লড়াই লড়বা, অহিংসাটাই একটা হাতিয়ারে পরিণত হলো। 1922-এ যিনি আন্দোলন থামিয়ে দিলেন, সেই মানুষটি ধীরে ধীরে দেশটাকে তৈরি করছিলেন বলে 1930-এ 12ই মার্চ লবণ সত্যাগ্রহের ডাক দিলেন। লবণ সত্যাগ্রহের ডাকে গান্ধী যখন 6ই এপ্রিল লবণ সত্যাগ্রহে বেরিয়েছেন, 12ই মার্চ যখন বেরিয়েছে এবং ঠিক যাত্রা যখন 6ই এপ্রিল শেষ করছে, গান্ধী দেখিয়ে সারা দেশে কোথাও রাজা গোপালের নেতৃত্বে, কোথাও সতীশ দাশগুপ্তর নেতৃত্বে সারা দেশে লবণ সত্যাগ্রহ পালিত হচ্ছে। দেশ যাচ্ছে, গান্ধী দেশটাকে জাগাচ্ছে। ব্যক্তিগত সত্যাগ্রহের কথা শান্তনুবাবু বলেছেন। মাঝখানে তার মনে হয়েছিল একটা সমাজ সংস্কারের কাজও করতে হবে। তাই 1932-এ যখন কমিউনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যখন আম্বেদকরের প্রস্তাবে, যখন ম্যাকডোনাল্ড তপশিলি সম্প্রদায়ের মানুষের জন্য সেপারেট ইলেকটোরেটের কথা ঘোষণা করেছে, গান্ধী অনশনে বসলেন। গান্ধী বললেন, 1909-এ মুসলিম সমাজের জন্য সেপারেট ইলেকটোরেট করে যে বিভেদের সৃষ্টি করেছে আমি তখন ছিলাম না, কিন্তু আরেকবার সেই চক্রান্ত করতে আমি সফল হতে দেব না। অনশনে বসলেন গান্ধী। 1932-এ 20শে সেপ্টেম্বরের অনশন জয়কার সাহেব, শেখ বাহাদুর সপ্রু যারা বোঝাচ্ছে আম্বেদকরকে, তুমি জানো না এই মানুষটি যদি মারা যায় তাহলে কি পরিণতি হবে দেশে। এখানে শান্তিনিকেতনে গুরুদেব খবর পেয়েছেন গান্ধী অনশনে বসেছে, আর এবার হয়তো নশ্বর দেহটা নাও থাকতে পারে। ওই বিশ্বের মধ্যে তখন কোন এসি ব্যবস্থা ছিল না। 2.5 দিন ট্রেন সফর করে পুনায় পৌঁছে 24শে সেপ্টেম্বর পুনায় পৌঁছেছে। গান্ধী খবর পেয়েছে গুরুদেব আসছে। আর আম্বেদকর
সমঝোতায় সম্মত হয়ে বলেছে 81টির বদলে যদি 148টি আসন আমাদের জন্য সংরক্ষিত থাকে তাহলে সেপারেট ইলেকটোরেটের প্রয়োজন নেই। সমঝোতা হলো। রবীন্দ্রনাথ ঠাকুর এলেন। গান্ধী সবসময় ঘরের বাইরে খাটিয়ায় শুয়ে থাকতেন। এরামেরা দিলেন বাইরে আম গাছের নিচে খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছিলেন। গুরুদেব এসছেন, গান্ধীকে ডেকেছে, মহাদেব দেশাই বাপু গুরুদেব এসছেন। গান্ধী চোখ খুলে একটু স্মিত হেসে গুরুদেবের দাঁড়িয়ে চিরুনি চালানোর মতো আঙুল চালিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লেন। তারপর অনুসরণ ভাঙল। ম্যাকডোনাল্ড ঘোষণা করলেন, আমি কমনার অ্যাওয়ার্ড প্রত্যাহার করে নিলাম। এইভাবে গান্ধীকে ধীরে ধীরে ধাপে ধাপে দেশটাকে জাগিয়েছে। শান্তনুবাবু বলেছেন 1940 সালে তখন একক সত্যাগ্রহ শুরু হয়। একটা মানুষের মাথায় লাঠি পড়ছে, লুটিয়ে পড়ছে, আরেকজনকে দাঁড়াচ্ছে। অহিংসায় এত বড় প্রদর্শন পৃথিবীর ইতিহাসে হয়তো কোথাও হয়নি। এবং এক বছরে 40,000 মানুষ কারাবরুদ্ধ হয়েছে। আন্দোলন দেশের মানুষকে সঞ্চালিত করেছে বিদ্যুতের মতো। সেই গান্ধী যখন 42-এ ভারত ছাড়ো ডাক দিচ্ছেন, ভারত ছাড়ো স্লোগানটিও গান্ধীর নিজের নয়। ভারত ছাড়ো স্লোগানটিও গান্ধীর নিজের নয়। এই স্লোগানটি কয়েন করেছিলেন তদানীন্তন বম্বের মেয়র, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির নেতা ইউসুফ মেহের আলী। ইউসুফ মেহের আলী সেই তৈরি করা স্লোগানটি গান্ধীর অত্যন্ত পছন্দ হয়, তিনি আত্মস্থ করে নেন। 8ই আগস্ট বম্বের গোয়ালিয়া ট্যাঙ্কের বাইরে বিশাল জনতা অপেক্ষা করছে। গান্ধীর বক্তব্য শুনবে বলে বেরিয়ে এলেন, বললেন, আমি তোমাদের একটা মন্ত্র দেব। জল আমি তোমাদের একটা মন্ত্র দেব। তোমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে যারা একটা শব্দের উচ্চারিত হয়, কবে অথবা মরো, করেন্দ্রে মরেন্দ্রে দুয়ার যায়, এবং সমস্ত নেতৃত্ব গ্রেপ্তার হওয়ার পরে আন্দোলনে দাবানল সৃষ্টি করেছিল। তার ফলের ছবিতে বাংলার জনমত বিপ্লবী সরকার অজয় মুখার্জি, সুশীল ধারা, সতীশ সামন্তের নেতৃত্বে যে দাবানল সৃষ্টি করেছিল, তার ফলের ছবিতে সাতারায় বিপ্লবী সরকার ক্রান্তি সিং নানা পাটিলের নেতৃত্বে যে দাবানল সৃষ্টি করেছিল, তার ফলের ছবিতে বালিয়াতে কিন্তু পান্ডের নেতৃত্বে বিপ্লবী সরকার, সমান্তরাল সরকার, যাকে পণ্ডিত নেহরু বালিয়ার বাঘ বলে সম্বোধন করেছিলেন, আর তালচেরে ছাত্র যুবর নেতৃত্বে বিপ্লবী সরকার। কোন হোয়াটসঅ্যাপ ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, ফেসবুক ছিল না, কিন্তু একসাথে দেশের চারটি প্রান্তে চারটি প্যারালাল গভর্নমেন্ট, একটা সমান্তরাল সরকার জন্ম নিল। গোটা দেশটা গান্ধী সেই সময় জাগিয়ে দিয়েছিল বলে চারটে সমান্তরাল সরকার জন্ম নিয়েছে, এবং প্রত্যেকটি জায়গাতে সরকারের বিরুদ্ধে মানুষ সংগঠিত হয়েছে একসাথে। এই বিপ্লব সর্বাত্মক ছিল বলে আমরা বলি 42 আন্দোলন নয়, 42 বিপ্লব। ভারত ছাড়ো আন্দোলন নয়, ভারত ছাড়ো বিপ্লব। যেখানে যে আন্দোলনে 2 বছরে 1.5 লক্ষ মানুষ গ্রেপ্তার হয়, যে আন্দোলনে 4,000 মানুষ নিহত হয়, যে আন্দোলনে
200 মানুষ কাজ ছেড়ে ঘরে পালিয়ে যায়। যে আন্দোলনে 63 জন শাসককুলের মানুষকেও প্রাণ হারাতে হয়, তাকে আপনি বিপ্লব বলবেন? তাকে আপনি বিপ্লব বলবেন? পৃথিবীর ইতিহাসে এত মানুষের কোন আন্দোলনে অংশগ্রহণের নজির নেই। তাই যখন প্রিয়তা স্লোগান শেখাতেন 60-এর দশকে, জালো জালো আগুন জালো, 42-এর আগুন জালো, সেদিন থেকে আমরা জানতাম 42 আন্দোলন নয়, 42 একটা বিপ্লব। 42 আন্দোলন নয়, 42 একটা বিপ্লব। আজকে কখনো পার্লামেন্টে, কখনো চিত্ত তারকারা বলছে आजादी तो मांग के लिए है, आजादी तो हाथ फैला के लिए है। ভারতবর্ষের এক একটা কনস্টিটিউশনাল রিফর্ম, এক একটা সাংবিধানিক সংস্কার, 1909 সংস্কার বঙ্গভঙ্গি আন্দোলনের ফলশ্রুতি, 1919 সংস্কার অ্যানিমেশন এবং লোকমান্য তিলকের হোম রুল আন্দোলনের ফলশ্রুতি, 1935 সংস্কার গান্ধী 1930 নোবেল সত্যাগ্রহের ফলশ্রুতি, 1947 স্বাধীনতা, 42 আন্দোলনের ফলশ্রুতি, 44 নেতাজির পদক্ষেপের ফলশ্রুতি, 46 সৌবিদ্রোহের ফলশ্রুতি। আজকে ইতিহাসকে যারা বদলাতে চাইছে তাদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রচারের আলোয় প্রচার ইতিহাস থেকে তুলে আনতে হবে, মানুষকে সচেতন করতে হবে তার ইতিহাস সম্পর্কে, তার অধিকার সম্পর্কে। এবং সেই কারণেই আমি মনে করি রাহুল গান্ধী সঠিক সময়ে বলেছেন সংবিধান রক্ষার লড়াই, সংবিধান রক্ষার লড়াই। যে সংবিধান ধর্ম নিরপেক্ষতার কথা বলছে, যে সংবিধান সকলের সমান অধিকারের কথা বলছে, সেই সংবিধান ধীরে ধীরে বদলের চক্রান্ত চলছে। আরেকটা সংবিধান বেনারসে লেখা হচ্ছে, আরেকটা সংবিধান ধর্ম সংসদে লেখা হচ্ছে। সেই সংবিধানের প্রেরণা আসছে গোলওয়ালকারের বই থেকে, যেখানে গোলওয়ালকার বইতে লিখছেন ভারতবর্ষে মুসলমানরা থাকতে পারে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে, তাদের কোনো ভোটাধিকারও দেওয়া যাবে না, তাদের কোনো ভোটাধিকারও দেওয়া যাবে না। তাই 27 লক্ষ একটা পরিকল্পিত গেম, একটা পরিকল্পিত চক্রান্ত। এটাকে শুধুমাত্র একটা প্রশাসনিক ব্যর্থতা অথবা প্রশাসনিক জটিলতা বলে মনে করার কোনো কারণ নেই। তাই আজকে সময়টা আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আজকে সময়টা তাই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে সামনে একটা অনেক বড় চ্যালেঞ্জ আপনাদের অপেক্ষা করছে, অনেক বড় একটা লড়াই অপেক্ষা করছে। সেই লড়াইটাকে মাঠে মাঠে, সামনে পঞ্চায়েত নির্বাচনে, পুরসভাগুলোর নির্বাচনে মানুষের পাশে দাঁড়িয়ে এই লড়াইটাকে লড়তে হবে। আমরা শহীদদের স্মরণে আজকে এখানে একত্রিত হয়েছি, শহীদদের স্মরণে একত্রিত হয়ে শপথ নিতে একত্রিত হয়েছি। সেই শপথের পরিশেষে বাংলাদেশের কবি গোলাম কুদ্দুস খন্দকারের একটি কবিতাকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এইখানে ওরা সূর্য সেনারা, এইখানে ওরা সূর্য সেনারা প্রাণ পণে করতে দেই, আমাদের ঘরে মুঠো মুঠো ভরে রেখে গেছে যত দিন, সেদিনের তার তুলির আভায় রক্তে উঠেছে জোরে, যেদিন কখনো সেখানে শিখা বাইরে করা হবে। নমস্কার, জয় হিন্দ।